মনে করো একটি জিনিস বৃত্তাকার পথে ঘুরছে। এখানে গতিবেগকে পথের বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে v1, v2, v3 ভেক্টর। এরা আমরা ধরে নিচ্ছি যে এদের মান এক, এবং অর্থাৎ গতি যেটা হচ্ছে এই ভেলোসিটি ভেক্টরদের মান বা স্পিড যাদের বলে একই থাকছে, কিন্তু দিক বদলাচ্ছে প্রতি মুহূর্তেই। v1 এর যে মান v1 অ্যাবসলিউট, সেটা v2 এবং v3 সবারই দৈর্ঘ্য এক, সেগুলোকে বলি আমি v। এবং যে জিনিসটির ওই সময় অবস্থান হচ্ছে r1, r2, r3 তে, তাদের এই r1, r2 এবং r3ও সবার দৈর্ঘ্য সমান, তাদের আমরা r বলি, আরেকটা বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তা এই দুটো আমরা পাচ্ছি, একটা হচ্ছে রেডিয়াস r আর একটা হচ্ছে রেডিয়াস v, এই ব্যাসার্ধ দুটো বৃত্ত। আচ্ছা, এখন আমরা দেখাবো যে এই পথে ঘুরলে এবং এই গতিবেগে চললে জিনিসটির কেন্দ্রাভিমুখী ত্বরণের মান হবে a sub c। সেটা কি মান হবে সেটা আমি এখনই বের করছি, মানে সেটা আমরা বলছি। সেটা হচ্ছে, আমরা যা বললাম সেটা এখানের মধ্যে পরিষ্কার করে লেখা হচ্ছে যে ওই ভি ভেক্টরগুলোর মান হচ্ছে ভি, এবং আর ভেক্টরগুলোর সবারই মান হচ্ছে আর। এই যদি হয় তাহলে ওই যে কেন্দ্রাভিমুখী ত্বরণটি অনুভব করবে যে ঘুরছে, সেই ত্বরণটিকে আমি a sub c, মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বলবো। তার মান হবে ওই যে v পরিমাণ স্পিড যেটা, তার বর্গ, এবং তাকে ভাগ করতে হবে এই ব্যাসার্ধটি দিয়ে। এটা অত্যন্ত একটা দরকারি ফল। আচ্ছা, এর প্রমাণ এবার আমরা প্রমাণ করব এটা ক্যালকুলাস না ব্যবহার করে। প্রথমে আমরা গতিবেগ ভেক্টরগুলোকে এক জায়গায় নিয়ে আসি। প্রথমে আমরা আগে যেরকম করেছিলাম সেরকম ভাবেই, এবং যেহেতু তাদের দৈর্ঘ্য এক, তাদের মানে ওই যে এক জায়গায় নিয়ে এলাম, তাদের করছি কি, আমরা ওই v1, v2, v3 ইত্যাদির ল্যাজগুলো একটা বিন্দুতে আসছে, এবং যেহেতু এই v1, v2, v3 ইত্যাদি সবার দৈর্ঘ্য সমান, সেই জন্য আমি একটা বৃত্ত আঁকতে পারি ওদের মাথা ছুঁইয়ে। এবং তাদের এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ওই গতিবেগগুলোর মান v। লক্ষ্য করো, গতি ভেক্টরগুলোর অবস্থান ভেক্টর, ঠিক যখন গতিবেগগুলো v থাকছে তখন ওই তাদের অবস্থান v1, v2, r1, r2, r3 ইত্যাদি, তাদের সঙ্গে এটা যোগাযোগটা হচ্ছে যে ddt of ri, r1, r2, r3 ইত্যাদি, তারা হচ্ছে এই vi বা ভেলোসিটি। এটা মানে ভেলোসিটি বা গতিবেগের ডেফিনিশন বা সংজ্ঞা থেকেই আসছে। আর একইভাবে গতিবেগের সময়ের পরিবর্তনের হারগুলো হচ্ছে ওই a1, a2, a3 ইত্যাদি। এই বৃত্তাকার পথে চলার সময় অবস্থান ভেক্টর আর প্রথমে r1, তারপরে ঘড়ির কাঁটার মতো r2, r3 তে পৌঁছচ্ছে, এবং এদের ঘোরাচ্ছে গতিবেগ, অর্থাৎ অবস্থান পরিবর্তন হচ্ছে যেটা সময়ের সঙ্গে, সেই গতিবেগ এদের ঘোরাচ্ছে। আর দ্বিতীয় ছবিতে গতিবেগ ভেক্টর ঘুরছে ঘড়ির কাঁটার মতো, এবং তাকে ঘোরাচ্ছে ত্বরণ ভেক্টর।
অ্যাক্সেলারেশন। জ্যামিতি থেকে আমরা জানি যে ব্যাসার্ধ বা অবস্থান এবং স্পর্শক বা ট্যানজেন্ট, যার গতিবেগ একে অন্যের ওপর লম্ব বা পারপেন্ডিকুলার। ঠিক সেইভাবেই গতিবেগ এবং ত্বরণও একে অন্যের ওপর লম্ব বা পারপেন্ডিকুলার। অর্থাৎ ত্বরণ ভেক্টর কেন্দ্রাভিমুখী, এটা আমরা প্রমাণ করছি যে এই A1, A2, A3 হচ্ছে তাদের দিকগুলো হচ্ছে ঠিক R1, R2, R3 সঙ্গে সমান্তরাল। আচ্ছা, R1 থেকে R1 এর যে মাথা, সেখান থেকে R3 মাথা পর্যন্ত পথের দৈর্ঘ্যটি হচ্ছে এই পুরো বৃত্তটির যে পরিমিতি বা সার্কামফারেন্স, যা হচ্ছে 2πr, 2πr, পাই হচ্ছে সেই মানে ব্যাসার্ধ আর পরিমিতির অনুপাত। তাহলে সেটা হচ্ছে তার 4/1 কাজে 4/1 2πr হচ্ছে πr কে 2 দিয়ে ভাগ করলে যা হয়, πr/2। আচ্ছা, এই পথের দৈর্ঘ্যটিকে যদি আমরা v দিয়ে ভাগ করি, v মানে সেই ওই গতিবেগের যে পরিমাণ, তাই দিয়ে ভাগ করি, তাহলে πr কে ভাগ করছি 2v দিয়ে, আর সেটাকে আমি নাম দিই t, এই পথটি পার হবার সময়। আচ্ছা, ঠিক একইভাবে v1 থেকে v3 এর মধ্যেকার পথের দৈর্ঘ্য হচ্ছে 2πv, ওই দ্বিতীয় বৃত্তটা থেকে পাচ্ছি 2πv/4, যেটা হচ্ছে πv কে 2 দিয়ে ভাগ করলে যা হয়। আচ্ছা, এবারে A1, A2, A3 এরা সবাই হচ্ছে সেই তাদের যে পরিমাণ, সেটা হচ্ছে AC কে আমি নাম দিয়েছি তার AC, মানে ওই অ্যাক্সেলারেশনের পরিমাণটি। তাহলে এই πv/2 এই দৈর্ঘ্যটিকে যদি আমি AC দিয়ে ভাগ করি বা ত্বরণের পরিমাণ দিয়ে ভাগ করি, তবে আমি পাচ্ছি πv কে 2AC দিয়ে ভাগ করলে যা পাচ্ছি সেটা হচ্ছে ওই একই সময় আমরা আগে যেটা পেয়েছিলাম t। যেহেতু R থেকে R3 এবং V থেকে V3 তে যাবার সময়টা একই, তার থেকে আমরা পাচ্ছি R/V হতেই হবে V/A sub c। সেখান থেকেই পাচ্ছি যে A sub c হচ্ছে v²/r। আগেই দেখেছি AC কেন্দ্রাভিমুখী, যেহেতু ওই R হচ্ছে V এর সঙ্গে লম্ব এবং V হচ্ছে AI এর সঙ্গে লম্ব বৃত্তাকার পথের জ্যামিতি অনুসারে। সেই জন্য আমরা যা প্রমাণ করতে চেয়েছিলাম, আরম্ভ করেছিলাম, সেটাতে পৌঁছে গেছি আমরা, এবং দেখতে পাচ্ছি যে A sub c হচ্ছে তার গতিবেগ এবং মানে ওই বৃত্তাকার পথের গতিবেগ এর মান এবং বৃত্তের যে ব্যাসার্ধ তার সঙ্গে এইভাবে তারা সংযুক্ত। AC হচ্ছে v²/r। কাজেই v যদি বাড়ানো হয় তাহলে খুব তাড়াতাড়ি এই কেন্দ্রাভিমুখী বলটি বেড়ে যাবে, এবং আর যদি কমানো হয় তাহলেও A sub c বেড়ে যাবে, কিন্তু সেটা তেমন সাংঘাতিক নয়। সেই জন্য এরকম বাঁকানো পথে গাড়ি চালাতে খুব সাবধানে থাকতে হয় যে গতিবেগ একটু বেশি বাড়লেই ওই মানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা ভীষণ বেড়ে যায়।